আর যে বাক্যে ক্রিয়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না সেটাকে কি বলা হয়? অসমাপিকা ক্রিয়া বলা হয়ে থাকে। এই বাক্যে দেখেন কর্তা হলাম আমি, এটা হলো কর্তা। ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে করা। ক্রিয়াটাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন? কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন? দেখেন খেয়াল করেন, যদি কোনো ক্রিয়ার মধ্যে এই শব্দগুলো বা এই বর্ণগুলো বা এই বর্ণগুচ্ছ যদি থাকে তাহলে তাহলে সেটা হবে মিশ্র ক্রিয়া। যেমন দেখেন আমরা যৌগিক ক্রিয়া, এখানে বলছে অসমাপিকা ক্রিয়া কোনটা, তার মানে দেখেন সাথে একসাথে কিন্তু দুইটা ক্রিয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম ওরশান আজকে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে। আর সেটি হচ্ছে যে বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পদ প্রকরণ। এই পদ প্রকরণ থেকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন কম বেশি থাকেই। তো এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ নিয়ে যদিও আমরা সবাই জানি যে এটা ক্রিয়া, যে কাজ করে সেটাই হলো ক্রিয়া, এরপরও হচ্ছে ক্রিয়াপদের অনেকগুলো প্রকারভেদ আছে যেগুলো থেকে প্রশ্ন আসলে আমরা প্রায়ই কিন্তু ভুল করে থাকি। তো আজকে আমরা এখানে দেখতে পারতেছেন যে এক ক্লাসেই ক্রিয়াপদের দক্ষতা, কমনের শতভাগ নিশ্চয়তা। এই যে এক ক্লাসে আপনাদের ক্রিয়াপদে এমন একটা দক্ষতা তৈরি হবে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কি আছে? শতভাগ। যদি ক্রিয়াপদ থেকে প্রশ্ন আসে তাহলে আপনারা উত্তর করতে পারবেন শতভাগ, আর কখনোই ভুল হবে না। তো এই ক্রিয়াপদ নিয়ে আজকে আমরা খুবই সুন্দর করে আজকে বুঝবো, পড়বো, যাতে করে আপনাদের সামনে যে চাকরি পরীক্ষাগুলো হবে এগুলোতে যেন আর কখনো সমস্যা না হয়। অসম্ভব সুন্দর টেকনিক দিয়ে আজকে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। তো আমরা জানি যে পদ প্রকরণের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ পদ হলো ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের অনেকগুলো প্রকারভেদ আছে। একটা হলো যেমন ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ হচ্ছে দুই প্রকার। ভাব প্রকাশের দিক থেকে, তাই না? ভাব প্রকাশের দিক থেকে প্রধানত ক্রিয়াপদটা কত প্রকার? ভাব প্রকাশের দিক থেকে দুই প্রকার। এবং সেই দুই প্রকার কি কি? একটা হলো সমাপিকা আর একটা হলো কি? অসমাপিকা। সমাপিকা এবং অসমাপিকা। তো একটা বিষয় আমরা খেয়াল করে দেখেন, যেমন আমরা অনেক সময় বলে থাকি, যেমন বলি না যে বাবা, এই যে বাবা আমাকে কি দিলেন? বাবা আমাকে ঈদের উপহার দিলেন। এই যে দেখেন ঈদের উপহার দিলেন, ঈদের উপহার দিলেন। এখন দেখেন ক্রিয়া কোনটা? এই জায়গায় ক্রিয়াটা হচ্ছে কি? ক্রিয়া হচ্ছে দেওয়া। এই যে দিলেন, এটা হচ্ছে মূলত ক্রিয়া। এখানে ক্রিয়া হচ্ছে কি? দিলেন। এখানে ক্রিয়া হলো দিলেন। এখন এই ক্রিয়াটা কি? এই ক্রিয়াটা কোন ধরনের প্রকারভেদ, মানে ক্রিয়ার কোন ধরনের ক্রিয়া হবে, ক্রিয়াপদের যতগুলো প্রকারভেদ আছে তার মধ্যে এটি কোন ক্রিয়া হবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হয়। তো এখানে দেখেন আর কিছু না, অর্থাৎ ক্রিয়া অনুযায়ী সেটা কোন প্রকারের ক্রিয়া হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন খেয়াল করেন, এই যে বাবা যে দিলেন, কি দিয়েছে? যে কোনো কিছু দিতে পারে, তাহলে এটা হচ্ছে মূলত ক্রিয়া। এখন এই ক্রিয়াটা সমাপিকা নাকি অসমাপিকা? সমাপিকা বলতে বোঝায় যে এই ক্রিয়া দ্বারা কি যে মানে বক্তা যে বক্তব্যটি দিতে চেয়েছেন সেটি কি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করেছে নাকি করে নাই। এখন যদি আপনাকে যদি বলা হয় যে বাবা দিলেন, এখন দেখেন বাবা দিলেন, এখন দেখেন যদি একজনকে বলেন যে বাবা দিলেন, শ্রোতার মনে কিন্তু প্রশ্ন থাকবে যে কি দিলেন, কাকে দিলেন, কখন দিলেন, কোথায় দিলেন। এর কি কোনো উত্তর আছে? উত্তর কিন্তু নাই। তার মানে এই বাক্যটা দেখেন সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? অবশ্যই এই বাক্যটা ভাব প্রকাশে কি করেছে? অসম্পূর্ণ ভাব প্রকাশ করেছে। এই বাক্যটা কি সম্পূর্ণ ভাব প্রকাশ করে নাই? কারণ এর মনে কি শ্রোতার মনে আরো অসংখ্য প্রশ্ন আছে। কিন্তু উপরের যে বাক্যটি আছে যে বাবা আমাকে ঈদের উপহার দিলেন, তার মানে কি এখানে ভাব কি পেয়েছে? পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে। তাহলে দেখেন ক্রিয়া কিন্তু একই, এখানেও দেখেন দিলেন, এখানেও দেখেন দিলেন। এই ক্রিয়াটা পরিপূর্ণ ভাব প্রকাশ করেছে, কিন্তু এই ক্রিয়া কি করেনি? পরিপূর্ণ ভাব প্রকাশ করতে পারেনি। কেন পারেনি? এরপরে আরো অনেকগুলো পদের দরকার ছিল, সেই পদগুলো এখানে অনুপস্থিত। তাহলে বুঝবেন যে ক্রিয়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে কি? সমাপিকা ক্রিয়া। ওই ক্রিয়াটাকে বলবো সমাপিকা ক্রিয়া। অর্থাৎ বাক্য যদি পরিপূর্ণভাবে অর্থ প্রকাশে সক্ষম হয়, ওই বাক্যের যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াকে বলবো আমরা সমাপিকা ক্রিয়া। এখানে সমাপিকা ক্রিয়া কোনটা? এই দিলেন। আর যে ক্রিয়াটা বাক্যে ব্যবহার হওয়ার ফলে বা যে বাক্যে অর্থের পরিপূর্ণভাবে কি অর্থ প্রকাশ পায় না, মনে রাখবেন যে বাক্য পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না ওই বাক্যে যে ক্রিয়াটি থাকে সেই ক্রিয়ার নাম হচ্ছে কি? অসমাপিকা ক্রিয়া। মনে রাখবেন সেটাকে কি বলা হয়? অসমাপিকা ক্রিয়া বলা হয়ে থাকে।
তাহলে মনে রাখবেন যে যে বাক্যে ক্রিয়া পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে সেটার নাম হলো সমাপিকা ক্রিয়া, আর যে বাক্যে ক্রিয়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না সেটাকে কি বলা হয়? অসমাপিকা ক্রিয়া বলা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটা হলো সমাপিকা আর একটা হলো অসমাপিকা। দেখবেন যে অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে কিনা, যদি পেয়ে থাকে তাহলে সমাপিকা, ওই বাক্যে যে ক্রিয়া থাকবে সেটাকে বলবো সমাপিকা ক্রিয়া। আর যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে না পারে, ওই বাক্যের মধ্যে পরিপূর্ণ অর্থ যদি প্রকাশিত না হয়, তাহলে ওই বাক্যে যে ক্রিয়াটা ব্যবহার হবে সেটাকে বলবো আমরা অসমাপিকা ক্রিয়া। এরপর আমরা দেখব সকর্মক্রিয়া। কি কর্মক্রিয়া? সকর্মক্রিয়া। বাংলা ব্যাকরণের একটা মানে বাংলা বাক্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা সহজেই যদি দেখি তাহলে এরকম বলি, যেমন আমরা দেখি যে বিমান কি করে? বিমান আকাশে উড়ে। খেয়াল করেন, বিমান কোথায় উড়ে? আকাশে উড়ে। তাহলে বিমান আকাশে উড়ে, একটা বাংলা বাক্য রচনার জন্য কমপক্ষে 3টা জিনিস দরকার হয়, কমপক্ষে। কখনো কখনো 2টা জিনিস দিয়ে কিন্তু হয়ে যায়, কখনো কখনো 2টা জিনিস দিয়ে হয়ে যায়, তবে একটা আদর্শ বাংলা ব্যাকরণ মানে বাংলা বাক্যের ক্ষেত্রে সাধারণত 3টা জিনিস লাগে। এই যে বিমান, এটাকে কি বলা হবে? এটা হচ্ছে কর্তা। বিমান কি করে? আকাশে উড়ে, এটা হলো কর্তা। আকাশটা কি এবং উড়ে কি? এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে উড়ে। ক্রিয়া হলো কি? উড়ে। তাহলে সবসময় দেখবেন যে বাক্যের ক্রিয়াটা আগে বের করবেন, যে বাক্যের ক্রিয়া কোনটা। ক্রিয়া হচ্ছে উড়ে। এই ক্রিয়াকে প্রশ্ন করবেন কি দ্বারা? প্রশ্ন করবেন কি অথবা কাকে। সবসময় মনে রাখবেন, ক্রিয়াকে প্রশ্ন করবেন কি অথবা কাকে দিয়ে। যে কোনো বাক্যের ক্রিয়াকে আপনারা প্রশ্ন করবেন কি অথবা কাকে দিয়ে, মনে রাখবেন। যে কোনো বাক্যের ক্রিয়াটাকে প্রশ্ন করবেন কি অথবা কাকে দিয়ে। যদি এই দুইটার উত্তর পান, যে কোনো একটার উত্তর পান, বা দুইটার উত্তরও থাকতে পারে, এর যে কোনো একটার যদি উত্তর থাকে সেই উত্তরটাকে বলা হবে কি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে ওই উত্তরের নাম হবে কর্ম। সেই উত্তরটাকে আমরা কি বলবো? কর্ম বলবো। তো এখন প্রশ্ন করেন, বিমান আকাশে উড়ে, তাহলে দেখেন কি উড়ে বলেন তো দেখি, বলেন। এখানে দেখেন, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, একটু কারেকশন করতে হবে। না, এখানে একটু কারেকশন হবে। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন একটা বাক্য আমি লিখলাম, তাই না? এখানে বাক্যটা লিখলাম, কি লিখলাম? যে বিমান কি উড়ে? আকাশে উড়ে। খেয়াল করেন, বিমান কি করে? আকাশে উড়ে। এই বাক্যে ভালো করে খেয়াল করে দেখেন, এই বাক্যে কি কি আছে। সবার আগে দেখবেন বাক্যের ক্রিয়াটাকে খুঁজে বের করার চেষ্টা করবেন। বাক্যের ক্রিয়া হচ্ছে কি? উড়ে। এই বাক্যের ক্রিয়া হলো উড়ে। খেয়াল করেন, এই ক্রিয়াটা আগে বের করবেন, ক্রিয়াকে প্রশ্ন করবেন কি দ্বারা? প্রশ্ন করবেন কি অথবা কাকে, এই দুইটা কথা দিয়ে প্রশ্ন করবেন। এই ক্রিয়াকে প্রশ্ন করবেন কি অথবা কাকে দিয়ে। যদি আপনি উত্তর পান, কি কাকের উত্তর যদি আপনি পেয়ে যান, সেই উত্তরের নাম হবে কর্ম। সেই উত্তরটাকে কি বলা হয়? কর্ম বলা হয়, যেটাকে আমরা কি বলে থাকি? অবজেক্ট বলে থাকি অনেক সময়। উত্তরটাকে বলা হয় কি? কর্ম বলা হয়। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হলো কি? কর্ম। তো সবার আগে দেখবেন ক্রিয়া হচ্ছে উড়ে। প্রশ্ন করেন কি উড়ে, বলেন তো দেখি কি উড়ে? উত্তর আসতেছে বিমান উড়ে। কি উড়ে? বিমান উড়ে। তার মানে এই বাক্যে কি আছে? কর্ম আছে। কর্তা থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন অনেক সময় আমরা বলি যে আমি ক্লাস করি। দেখেন আমি ক্লাস করি, তো এই বাক্যে দেখেন কর্তাকে, এই বাক্যে কর্তাকে, এই বাক্যে দেখেন কর্তা হলাম আমি, এটা হলো কর্তা। ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে করা, এটা হলো কি? ক্রিয়া। তাহলে দেখেন এই ক্রিয়াকে প্রশ্ন করেন কি দ্বারা? প্রশ্ন করবেন অথবা কাকে দ্বারা প্রশ্ন করবেন। প্রশ্ন করলে যদি উত্তর থাকে তাহলে সেটাই হবে কি? কর্ম। তাহলে দেখেন আমি ক্লাস করি, কাকে ক্লাস করি? প্রশ্ন করেন কাকে ক্লাস করি, কাকে দিয়ে করেন? কাকে ক্লাস করি, উত্তর আছে নাই। কি করি? দেখেন কি করি, কাকেই করি, উত্তর নাই। কি করি? ক্লাস করি। দেখেন কি এর উত্তর আছে। তার মানে দেখেন যে কোনো একটার উত্তর থাকলেই হবে, হয় কি এর উত্তর থাক অথবা কাকের উত্তর থাক। তাহলে কি করি? ক্লাস করি। এই ক্লাসটার নাম হচ্ছে কর্ম। তার মানে দেখেন এই বাক্যে কর্ম আছে কিনা, অর্থাৎ ক্রিয়া যাকে আশ্রয় করে সংগঠিত হয়, অর্থাৎ একটা কাজ যাকে আশ্রয় করে সংগঠিত হয় তাকেই বলা হয় কি? কর্ম। এই ক্লাস, এই যে করা কাজটা কাকে আশ্রয় করে হয়েছে? ক্লাসকে আশ্রয় করে হয়েছে। তাহলে ক্লাসটাই হচ্ছে কর্ম। তাহলে দেখবেন যে বাক্যে কর্ম থাকে ওই ক্রিয়াটার নাম হচ্ছে সকর্ম ক্রিয়া। তাহলে এই যে করি, এই ক্রিয়াটার নাম হবে কি? সকর্ম ক্রিয়া। এরপর যে বাক্যে কি থাকে? কর্ম থাকে। তাহলে এই বাক্যে কর্ম আছে, কর্মটা কি? বিমান।
তাহলে এটার ক্রিয়া কি? ক্রিয়াটা হচ্ছে উড়ে, তাহলে এই ক্রিয়াটার নাম হবে সকর্মক ক্রিয়া। তার সকর্মক ক্রিয়া মানে কি? এই ক্রিয়ার কি আছে? কর্ম আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমরা দেখব অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া তাহলে কি হবে? যে বাক্যে কি নাই বা যে ক্রিয়ার কর্ম নাই, যে ক্রিয়ার কি নাই? কর্ম নাই। যেমন দেখেন আমি ঘুমাই, যদি বলি আমি ঘুমাই, এরপর বলেন আমি দেখি, বাক্য কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, আমি দেখি। এরপর দেখেন আমি আমি পড়ি। এখন দেখেন এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া আগে চিনেন, সবসময় ক্রিয়াকে চিনবেন। ক্রিয়া হচ্ছে ঘুমাই, ক্রিয়া হচ্ছে দেখি, ক্রিয়া হচ্ছে পড়ি। এখন এই যে ক্রিয়া যে তিনটা আছে এখানে প্রশ্ন করেন কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন। এখন দেখেন কি ঘুমাই, উত্তর কি আছে? নাই। কাকে ঘুমাই, উত্তর আছে? নাই। এখানে দেখেন আমি আমি আমি, এই তিন ক্ষেত্রেই দেখেন এটা হলো কর্তা, এটি হলো কি? কর্তা, আর এই তিনটা হলো ক্রিয়া। এই তিনটাকে আমরা কি বলে থাকবো? এটা হলো ক্রিয়া। এখন দেখেন কি ঘুমাই, উত্তর নাই। কাকে ঘুমাই, উত্তর নাই। তার মানে এখানে কি কর্ম আছে? কর্ম এখানে নাই। এই বাক্যে কি কর্ম আছে? কর্ম এখানে নাই। দ্বিতীয় বাক্যে দেখি আমি দেখি, কি দেখি, উত্তর কি আছে? বাক্যের মধ্যে নাই। কাকে দেখি, উত্তর কিন্তু নাই। তার মানে এখানেও কর্ম নাই, তাহলে এখানেও কি নাই? কর্ম নাই। আমি পড়ি, কি পড়ি, কাকে পড়ি, উত্তর কি আছে? উত্তর নাই। তাহলে দেখেন এই ক্রিয়ার কি নাই? কর্ম এখানে নাই। এটার কি নাই? এই তিনটা ক্রিয়ার কোনো কর্ম নাই। তাহলে দেখবেন যে বাক্যে কোনো কর্ম থাকবে না অথবা যে ক্রিয়ার কোনো কর্ম থাকবে না, তাহলে এই ক্রিয়াটার নাম হচ্ছে অকর্মক ক্রিয়া। এই ক্রিয়াকে কি বলা হয়? অকর্মক ক্রিয়া বলা হয়। অর্থাৎ এই ক্রিয়ার কি নাই? কোনো ধরনের কর্ম নাই। কর্ম কিভাবে বের করব? কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? এই ক্রিয়াটাকে। বাক্যের ক্রিয়াটা আগে বের করবেন, ক্রিয়াকে প্রশ্ন করবেন কি অথবা কাকে। যদি যে কোনো একটার উত্তর যদি থাকে তাহলে সেটার নাম সকর্মক, আর যদি উত্তর না পান তাহলে সেটার নাম হচ্ছে কি? অকর্মক। এরপর দেখবো আমরা দ্বিকর্মক ক্রিয়া। এই দ্বিকর্মক ক্রিয়া বলতে কি বুঝায়? যেমন অনেক সময় আমরা বলে থাকি, একটু আগে কিন্তু আমি বলেছি, একটা উদাহরণ দিয়েছিলাম যে আমাকে বাবা আমাকে কি দিয়েছেন? ঈদের উপহার দেন। বাবা আমাকে কি দিয়েছেন? ঈদের উপহার দিলেন। বাবা আমাকে কি দিয়েছেন? ঈদের উপহার দিলেন। এই যে এখানে যে একটি বাক্য রয়েছে, তাই না? এখানে একটি বাক্য রয়েছে, খেয়াল করেন। কর্তাকে, বাবাকে, বাবা হলো কর্তা, কর্তা আমার চেনার দরকার নেই, কর্তা থাক বা না থাক সেটা ভিন্ন বিষয়। আমি দেখবো বাক্যের ক্রিয়া কোনটা। ক্রিয়াটা হচ্ছে দেওয়া, এটা হলো মূল ক্রিয়া, এটা হলো কি? বাক্যের ক্রিয়া। এখন এই ক্রিয়াকে কি করব? আগের মতোই প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করব? কি অথবা কি দ্বারা প্রশ্ন করব? কাকে দ্বারা। তাহলে এই ক্রিয়াটাকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করেন। দেখেন দিলেন, এটা হলো ক্রিয়া। কি দিলেন, এই কি এর উত্তর কি বলেন দেখি? কি এর উত্তর হচ্ছে উপহার দিলেন। কিসের উপহার? ঈদের উপহার, সেটা ভিন্ন জিনিস। উপহার দিলেন, কি দিলেন? উপহার দিলেন। তাহলে কি এর উত্তর আছে। এবার দেখেন কাকে দিলেন? আমাকে দিলেন। কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। তার মানে এখানে দেখেন কি এর উত্তর আছে, কাকেরও উত্তর আছে, দুইটার উত্তর কিন্তু এখানে আছে। অর্থাৎ এখানে কর্ম কয়টা? কর্ম হচ্ছে দুইটা। তাহলে বুঝলাম আমাকে এটাও একটা কর্ম, উপহারও কিন্তু একটা কর্ম। এটাও একটা কর্ম, আর এখানে কি? উপহারও একটি কর্ম। তাহলে দেখেন যদি কোনো বাক্যে দুইটা কর্ম থাকে, অর্থাৎ যদি কোনো ক্রিয়ার দুইটা কর্ম থাকে, তাহলে ক্রিয়া হচ্ছে দিলেন, এর কর্ম আছে কয়টা? এক। এটা হলো কর্ম এক, আর এটা হলো কর্ম দুই। দুইটা কর্ম আছে, তাহলে যে ক্রিয়ার দুইটা কর্ম থাকবে সেই ক্রিয়াটার নাম কি হবে? সেই ক্রিয়ার নাম হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। তাহলে এই ক্রিয়ার নাম কি হবে? এই ক্রিয়াটার নাম হবে কি? দ্বিকর্মক ক্রিয়া। কারণ এই ক্রিয়ার কর্ম কয়টা? দুইটি কর্ম রয়েছে। এর মধ্যে দেখবেন প্রথম যে কর্মটি থাকবে, অর্থাৎ শুরুতে যে কর্মটি থাকবে, এটার নাম হচ্ছে গৌণ কর্ম। এটার নাম হলো কি? গৌণ কর্ম। অর্থাৎ এটা হলো কি? অপ্রধান কর্ম। মানে কি? এটা প্রধান নয়, অপ্রধান কর্ম। এটি হলো কি? অপ্রধান কর্ম। এখানে দেখেন এ দেওয়ার সাথে, দেওয়ার মূল কর্মই হচ্ছে কি? উপহার। কাকে দিয়েছেন সেটা পরে আসতেছে। কি দিয়েছেন? উপহার দিয়েছেন। মানে দেওয়ার সাথে সম্পর্ক সব থেকে বেশি কার? উপহারের সম্পর্ক। আর এই যে দ্বিতীয় যে কর্মটি থাকবে, এই কর্মের নাম হচ্ছে কি? মুখ্য কর্ম। মনে রাখবেন এটা হলো কি? মুখ্য কর্ম, বা এটাই হলো প্রধান কর্ম, আর এটি হলো কি? অপ্রধান কর্ম। এটা হলো গৌণ কর্ম। প্রত্যেকটা বাক্যের মধ্যেই দেখবেন যে ক্রিয়ার দুইটা কর্ম থাকে, তার প্রথম ক্রিয়াটা হবে গৌণ, দ্বিতীয়টা হবে মুখ্য। এটা একদম কি? বাধ্যতামূলক। প্রথমটা গৌণ, দ্বিতীয়টা কি? মুখ্য।
আশা করি বুঝতে পেরেছেন। তাহলে যে বাক্যে কোনো কর্ম থাকবে না সেটা হলো অকর্মক, যে বাক্যে একটা কর্ম থাকে সেটার নাম হলো সকর্মক, আর যে বাক্যে দুইটা কর্ম থাকে সেটার নাম হচ্ছে কি দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া। এরপর হচ্ছে দেখি আমরা ক্রিয়াপদের অন্যান্য যে প্রকারভেদগুলো আছে। এরপর দেখেন সমধাতুজ ক্রিয়া। কোন ক্রিয়াটাকে আমি সমধাতুজ বলবো? কোন ক্রিয়াকে আমি সমধাতুজ বলবো? দেখেন একই ক্রিয়া কখনো সকর্মক হয়, কখনো অকর্মক হয়, কখনো দ্বিকর্মক হতে পারে। সেটা হচ্ছে বাক্যের ব্যবহারের উপর নির্ভর করবে। আমি কতগুলো কর্ম ব্যবহার করতেছি সেই অনুযায়ী এক সকর্মক হবে নাকি অকর্মক হবে নাকি দ্বিকর্মক হবে এটা নির্ভর করবে। এখন হচ্ছে সমধাতুজ ক্রিয়া। যেমন দেখেন আমরা বলে থাকি সে চমৎকার, সে চমৎকার খেলা খেলেছে। দেখেন সে চমৎকার খেলা খেলেছে। তুমি দেখার মতো দেখেছো। তুমি কিসের মতো দেখেছো? দেখার মতো দেখেছো। খেয়াল করেন এখানে ক্রিয়া কোনটা? সবসময় আমরা আমাদের আলোচনাই হচ্ছে মূলত ক্রিয়াকে নিয়ে, অন্য কিছু নিয়ে আমরা কিন্তু আলোচনা করতেছি না। আমরা আলোচনা করতেছি ক্রিয়াপদ নিয়ে, অর্থাৎ বাক্যের ক্রিয়াটাকে নিয়ে। এই যে দেখেন সে যে খেলছে এটা হলো ক্রিয়া। এই খেলাটা হচ্ছে এখানে কি? খেলাটা হলো এখানে ক্রিয়া। আবার দেখেন দেখছে এটা হলো ক্রিয়া। আমাদের কাজ হচ্ছে ক্রিয়াপদ নিয়ে, অর্থাৎ ক্রিয়াকে নিয়ে, বাক্যের আর কিছু আমার দেখার কোনো বিষয় নেই। এখন দেখেন এই যে ক্রিয়া হচ্ছে খেলছে দেখছে এটা হলো কি ক্রিয়া। যখন দেখবেন যে ক্রিয়ার অনুরূপ আর একটা শব্দ বাক্যে ব্যবহার হয়েছে, ক্রিয়ার অনুরূপ একটা শব্দ এখানে ব্যবহার হচ্ছে বা অনুরূপ একটা পদ। দেখেন খেলছে, এই যে খেলেছি এটার মূল শব্দটা কি বলেন তো দেখি? মূল শব্দ হচ্ছে খেলা। খেলা থেকেই তো খেল আসছে নাকি? খেলেছে এসেছে। আবার খেলা এসেছে খেল যোগ আ, সেটা ভিন্ন কথা, কিন্তু খেলেছে শব্দটার মূল শব্দটা হচ্ছে কি খেলা। খেলা থেকে কি এসেছে? খেলেছে এসেছে। তাহলে দেখেন এই যে দেখেন ক্রিয়ার মতোই আর একটা শব্দ এখানে থাকবে। আবার দেখেন দেখেছে, এই দেখেছে এটার মূল আর একটা দেখেন দেখার মতো দেখেছে। দেখেন এই যে ক্রিয়ার মতোই কিন্তু আর একটা শব্দ এখানে এসেছে। তো দেখেন খেলাটা কিন্তু ক্রিয়া না, এখানে দেখেন খেলাটা অন্য পদ, কিন্তু খেলেছে কিন্তু ক্রিয়া। তাহলে ক্রিয়ার মতোই আর একটা পদ এখানে এসেছে, একই রকম দেখতে। এবার দেখেন দেখেছে এটার মতো আর একটা পদ এসেছে দেখার মতো। তাহলে দেখবেন যখন ক্রিয়ার অনুরূপ আর একটা পদ আসে বা ক্রিয়ার অনুরূপ আর একটা শব্দ যদি বাক্যের মধ্যে ব্যবহার হয়, তখন এই ক্রিয়াটার নাম হলো সমধাতুজ ক্রিয়া। কি ধাতুজ ক্রিয়া? সমধাতুজ ক্রিয়া। কারণ কি? এই যে খেলেছে, খেলেছে শব্দের মূল শব্দ হচ্ছে কি? খেল। মূল শব্দ কি? খেল। মনে রাখবেন মূল শব্দ হচ্ছে খেল। দেখেন এখানেও আছে খেল, এখানেও দেখেন আছে খেল। তার মানে যে ক্রিয়ার মূল ধাতু ব্যবহার হয়, যে ক্রিয়ার মূল ধাতু যদি ব্যবহার হয় বাক্যের মধ্যে, অর্থাৎ বাক্যে যে ক্রিয়া হবে ওই ক্রিয়ার যে মূল ধাতু অর্থাৎ মূল যে শব্দ সেটাও যদি ব্যবহার হয়, তাহলে এই ক্রিয়াটার নাম হলো কি? সমধাতুজ ক্রিয়া। যেমন দেখেছে, এই দেখেছে শব্দের মূল শব্দ হচ্ছে কি? দেখ, তাই কি না? এটা হলো কি? মূল ধাতু বা মূল শব্দ। আবার দেখেন এই যে দেখার এটারও মূল হচ্ছে কি? দেখ। তাহলে দেখেন এই দুইটারই কিন্তু মূল ধাতু কিন্তু একই, মূল ধাতু কিন্তু একই। যখন দেখবেন যে ক্রিয়ার অনুরূপ আর একটা শব্দ ব্যবহার হচ্ছে, দুইটারই ধাতু কিন্তু একই, মূল শব্দ হচ্ছে কি? একই, কিন্তু একটা হচ্ছে ক্রিয়া আর একটা কিন্তু ক্রিয়া নয়। এখানে ক্রিয়া হবে একটাই, আর একটা কিন্তু ক্রিয়া থাকবে না। সেটা হতে পারে বিশেষ্য, হতে পারে সর্বনাম, হতে পারে বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, অন্য কিছু হইতে সে পারে। তাহলে এই ক্রিয়াটার নাম হচ্ছে কি? সমধাতুজ ক্রিয়া। যে ক্রিয়ার ধাতু ব্যবহার হয় সেটা কি বলা হয়? কি? সমধাতুজ ক্রিয়া। এবার দেখেন যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া বলতে কি বোঝায়? যদি কোনো বাক্যের মধ্যে দেখেন তুমি কথাটি শুনে রাখো, দেখেন তুমি কথাটি শুনে রাখো, এই বাক্যে একটু গভীরভাবে চিন্তা করুন তো, এই বাক্যে ক্রিয়া আছে কতটি? অন্য কি আছে আমাদের দেখার বিষয় নয়, কর্তা কর্ম আছে কিনা সেটা আমরা দেখবো না, ক্রিয়া দেখবো। ক্রিয়া আছে কতটি? দেখেন একটা হলো শুনে আর একটা হলো রাখা। ভালো করে দেখেন এখানে ক্রিয়া আছে কয়টি? দুইটা ক্রিয়া আছে, একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে রাখা, দুইটাই তো ক্রিয়া। তাহলে এই বাক্যে ক্রিয়া আছে কতটি? দুইটা। মনে রাখবেন প্রথম যে ক্রিয়াটি আছে এই ক্রিয়াটার নাম হলো অসমাপিকা ক্রিয়া। সাধারণত প্রথম ক্রিয়াটা সবসময় কি হয়? অসমাপিকা হয়। অসমাপিকা হয় তার মানে এটা পরিপূর্ণভাবে অর্থ প্রদান করতে পারে নাই বিধায় এরপর আরো একটা ক্রিয়া আনতে হয়েছে। পরের যে ক্রিয়াটা আনা হচ্ছে সেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। তাহলে মনে রাখবেন, সবসময় মনে রাখবেন
কখনো কিন্তু এরকম হয় না যে আগে সমাপিকা হবে তাহলে পরে অসমাপিকা। আচ্ছা, আগের ক্রিয়া যদি সমাপিকা হয় তার মানে কি অর্থটা পরিপূর্ণ প্রকাশ পেয়েছে, তাহলে আবার একটা ক্রিয়া আনার কোনো দরকার আছে? দরকার নাই। এটা কিন্তু লজিক। তাহলে মনে রাখবেন সর্বদাই বা সব ক্ষেত্রেই যদি বাক্যে দুইটা ক্রিয়া থাকে তাহলে প্রথম ক্রিয়াটার নাম হবে অসমাপিকা। এটা অসমাপিকা ছিল বলেই এর আরেকটা ক্রিয়া দরকার হয়েছে, সেটা হলো কি সমাপিকা ক্রিয়া। পরে এই ক্রিয়াটি আসার কারণে বাক্যের ভাবটা পরিপূর্ণ প্রকাশ পেয়েছে। যদি বলেন তুমি কথাটি শুনে, শেষ, আর কিছু বললেন না, এতটুকু যদি বলেন যে তুমি কথাটি শুনে, কি বললেন? যে তুমি কথাটি শুনে। তো এরপর তো শ্রোতার মনে প্রশ্ন থাকবেই যে তুমি কথাটি শুনে আমি এখন কথাটি শুনে কি করব, কি হবে না হবে, মানে কি করব আমি বুঝতে পারতেছি না। তার মানে কি এটা হলো অসমাপিকা ক্রিয়া, তাহলে এটা হলো অসমাপিকা। কিন্তু যখন বলবেন যে তুমি শুনে রাখো, তাহলে এখন কি, ও আচ্ছা আমি কি করব, শুনে রাখবো, অর্থাৎ আমি শুনবো, পরিপূর্ণ অর্থ কিন্তু প্রকাশ পেয়েছে। তাহলে দেখবেন তাহলে যে ক্রিয়াটা দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় সেটা তো আমরা জানি সমাপিকা, আর যেটা দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না সেটা হলো অসমাপিকা। তো যদি কোনো বাক্যে দেখেন দুইটা ক্রিয়া থাকে তার মধ্যে অবশ্যই প্রথমটা হবে অসমাপিকা, পরেরটা হবে সমাপিকা। তাহলে যে বাক্যের মধ্যে অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়া দুইটা একসাথেই ব্যবহার হয়, তাহলে এই ক্রিয়াটার নাম হচ্ছে, এই যে দুইটা ক্রিয়াকে একসাথেই বলবো আমরা কি, যৌগিক ক্রিয়া। মনে রাখবেন তাহলে যদি কোনো বাক্যে দুইটা ক্রিয়া ব্যবহার হয় তাহলে এই দুইটা ক্রিয়াকে সম্মিলিতভাবে আমরা বলবো যৌগিক ক্রিয়া। আর এই দুইটা ক্রিয়ার প্রথম ক্রিয়াটি সর্বদা অসমাপিকা হবে এবং দ্বিতীয়টি সর্বদা সমাপিকা হবে। আশা করি আপনারা কি করেছেন, বুঝতে পেরেছেন। এরপর দেখেন মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া, মিশ্র ক্রিয়া কোনগুলো? যদি কোনো ক্রিয়ার মধ্যে কিছু কিছু শব্দ আছে, দেখেন কি রকম, হ কর, যা দে, হ কর, যা দে, ধর, মার, এরপর কি আছে, গা, সার, পা, কাট। খেয়াল করেন যদি কোনো ক্রিয়ার মধ্যে এই শব্দগুলো বা এই বর্ণগুলো বা এই বর্ণগুচ্ছ যদি থাকে তাহলে তাহলে সেটা হবে মিশ্র ক্রিয়া। যেমন দেখেন আমরা পড়েছি না, দেখেন এরকম আমরা পড়েছি, কি পড়েছি দেখেন, শুনহ মানুষ ভাই, দেখেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই, বলেছি কিনা, শুনহ মানুষ ভাই। দেখেন এখানে ক্রিয়াটা হচ্ছে শুনো, এর সাথে কি আছে, এই যে হ আছে, তার মানে এই ক্রিয়াটার নাম হবে কি, মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া। তিনি পানি পান করতেছেন, দেখেন তিনি পানি পান করতেছেন, দেখেন করতেছেন, এই যে ক্রিয়াটি, এই ক্রিয়ার মধ্যে কি আছে, এই যে কর আছে, তাহলে এটার নাম হবে কি, মিশ্র ক্রিয়া। ট্রেন ছেড়ে যাবে বা ট্রেন ছাড়িতেছে, এই যে সার আছে, এটা কি কি বলা হবে, এই ক্রিয়াটার নাম হবে মিশ্র ক্রিয়া। তার মানে দেখেন যদি কোনো ক্রিয়ার সাথে এই যে বর্ণগুলো বা বর্ণগুচ্ছগুলো বা শব্দগুলো বা শব্দাংশগুলো যদি কোনো ক্রিয়ার সাথে ব্যবহার হয় সেটার নাম হবে কি, সেই ক্রিয়াটাকে আমরা বলবো কি ক্রিয়া, মিশ্র ক্রিয়া। যেমন আমি উদাহরণ দিলাম যে কি, শুনহ মানুষ ভাই, তাহলে এই যে দেখেন ক্রিয়ার সাথে আবার কি ব্যবহার হয়েছে, হ ব্যবহার হয়েছে। তার মানে কোনো ক্রিয়ার সাথে যদি এই ধরনের পদগুলো ব্যবহার হয় বা এই ধরনের যে শব্দগুলো বা শব্দাংশগুলো বা বর্ণগুলো বা বর্ণগুচ্ছগুলো যদি ব্যবহার হয় তাহলে এই ক্রিয়াটার নাম হবে মিশ্র ক্রিয়া। তাহলে এটা একদম মনে রাখবেন যে কি, হ কর, যা দে, গা ছাড়, ধর, মার, পা কাট, এই যে 8টা বা 10টা বা 12টা যে আছে এই শব্দাংশগুলো বা বর্ণগুলো বা বর্ণগুচ্ছগুলো বা শব্দগুলো বা শব্দাংশগুলো আপনাদের মনে রাখতে হবে। এগুলো যদি কোনো ক্রিয়ার মধ্যে দেখেন তাহলে সেই ক্রিয়াটার নামই হবে কি, মিশ্র ক্রিয়া। এরপর আমরা দেখব নাম ধাতু। নাম ধাতু বলতে কি বোঝায়, এমন কিছু ক্রিয়া রয়েছে যে ক্রিয়ার মূল শব্দ হচ্ছে মূলত নাম শব্দ। মূল শব্দ হচ্ছে কি, নাম শব্দ। যেমন দেখেন বেত, বলেন তো বেত একটা কি, বেত একটা নাম কি না। এরপর বলেন ঠ্যাং, ঠ্যাং কি, আমরা কি বলি, পাকে ঠ্যাং বলি না আঞ্চলিক ভাষায়, এটা দ্বারা কি বোঝাচ্ছে, একটা নাম বোঝাচ্ছে, তাই কিনা। এরপর দেখেন তো এই বেতের সাথে যদি আমি কি যুক্ত করি, আ যুক্ত করি, অর্থাৎ নাম ধাতু বলতে বোঝায় যে নাম, অর্থাৎ নাম শব্দের সাথে যদি কখনো আ যোগ হয়, আ প্রত্যয়, আ মানেই তো আকার সহজ ভাষায়, অর্থাৎ নাম শব্দের সাথে যদি আ যুক্ত হয় তাহলে সেটাই হয়ে যায় মূলত নাম ধাতু হয়ে যায়। যেমন দেখেন আবার এটার সাথে পরবর্তী কি যুক্ত হতে পারে, পরবর্তীতে এই আয়ের সাথে যুক্ত হতে পারে সে যুক্ত হতে পারে, সে যুক্ত হতে পারে, অথবা চয় ছয় একার সে যুক্ত হতে পারে, অথবা ন যুক্ত হতে পারে, অথবা কি যুক্ত হতে পারে,
ন যুক্ত হতে পারে, এগুলো যুক্ত হয়েও কি হতে পারে, নাম ধাতু হতে পারে। তাহলে মনে রাখবেন, যদি কোনো ক্রিয়ার মূল শব্দ নাম হয়, অর্থাৎ নাম শব্দ থেকে যদি আপনি ক্রিয়া বের করতে চান, ক্রিয়াপদ বানাইতে চান, তাহলে কি করতে হবে, প্রথমে ওই নাম শব্দের সাথে আকার যুক্ত করতে হবে। এরপর কি দিব আমরা, হয় ন দিব যোগ করে, অথবা সে অথবা চয় ছয় একার আমরা কি দিব, আমরা এই যুক্ত বর্ণটা সাথে যুক্ত করে দিব। তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা সেই ক্রিয়াটাকে আমরা বলবো নাম ধাতু। যেমন দেখেন, বেত থেকে হয়ে গেল বেতা, আকার যুক্ত করেছি, এরপর আমি কি দিলাম, ন দিলাম, বেতানো। বেতানো মানে কি, কাউকে প্রহার করা, কাউকে প্রহার করা। অথবা আমি দেখলাম বেত থেকে দিলাম আমি বেতাচ্ছে, বেতাচ্ছে মানে কি, সে কি করতেছে, প্রহার করতেছে। তাহলে দেখেন এটা কিন্তু ক্রিয়া হয়ে গেল, কিন্তু এর মূল শব্দটা কি, নাম শব্দ কিনা, মূল শব্দ হচ্ছে নাম শব্দ। তার মানে যে ক্রিয়ার মূল শব্দটা নাম শব্দ, ওই ক্রিয়াটার নাম হবে কি, নাম ধাতু। ওই ক্রিয়াটার নাম হবে কি, যেটা নাম ধাতুর ক্রিয়া। এটা হলো কি, কোন ধরনের ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া। যেমন দেখেন ঠ্যাং, ঠ্যাং এর সাথে কি আছে, ঠ্যাং, তাই না, তাহলে ঠ্যাঙ্গানু, তাহলে ঠ্যাং থেকে কি হয়ে গেল, এই যে অনুস্বর পরিবর্তে ও গ যেটাকে বলা হয় ঠ্যাঙ্গানু, দেখেন আনো যুক্ত হয়ে গেল। তাহলে ঠ্যাং থেকে ঠ্যাঙ্গানো, ঠ্যাং থেকে কি, ঠ্যাঙ্গানো। তাহলে ঠ্যাং থেকে ঠ্যাঙ্গানো, বেত থেকে বেতানো। তাহলে এইভাবে যে যে আছে, তাই না, যেমন ঠেলা গাড়ি আছে না, ঠেলা, ঠেলা গাড়ি মানে কি, ঠেলা গাড়ি একটা নাম আছে ঠেলা। তো এখান থেকে যদি বলেন যে ঠেলাচ্ছে, ঠেলানো, তার মানে কি, সে ঠেলে নিয়ে যাচ্ছে, সে কি করতেছে, কাউকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে শব্দগুলো যা আছে, এইগুলোকে বলা হয় কি, নাম ধাতু বলা হয়। এরপর দেখেন প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া বলতে কি বোঝায়, এমন কিছু ক্রিয়া আছে যে ক্রিয়াগুলোকে বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন দেখেন, এই যে বিয়ে বাড়িতে দেখবেন কি থাকে, বর থাকে আর কি থাকে, কনে থাকে। এই বর এবং কনের মাঝে কি হয়ে যায়, বিয়ে সংঘটিত হয়। তো তারা কি বিয়ে কি নিজেরাই নিজেরাই করতে পারে, বলেন দেখি, করতে পারে না। এই তাদের দুইজনের মধ্যে বিয়েটা করায় কে, বিয়ে করাই হচ্ছে কে, মাঝখানে কে থাকে, কাজী থাকে। ভালো করে দেখেন, কে থাকে, এই কাজী সাহেব একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে কি করে দেয়, বিয়ে সংঘটিত করায়। তার মানে দেখেন, এখানে বিয়ে করতেছে কারা, বিয়ে করতেছে কনে, বর কনে, অর্থাৎ ছেলে মেয়ে বিয়ে করতেছে, করতেছে তারা, করাচ্ছে কে, করাচ্ছে হচ্ছে কাজী। তার মানে কি বুঝলাম, যে যে কাজ করে একজন কিন্তু করায় কি আরেকজন, অর্থাৎ যে কাজ করে একজন কিন্তু সেই কাজটাকে করায় কি আরেকজনের দিয়ে করানো হয়। করবে একজন কিন্তু তার ওই কাজটা করাবে কে, আরেকজন দিয়ে সে করাই নিবে, আরেকজন দিয়ে সে করাই নিবে। যেমন আমরা উদাহরণ দেই, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটা প্রায় পরীক্ষায় আসে। মা কি বলি, যেমন দেখেন, মা শিশুকে, দেখেন মা শিশুকে, মা শিশুকে কি দেখাচ্ছেন, চাঁদ দেখাচ্ছেন। তাহলে দেখেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখন দেখেন, এখানে চাঁদ দেখতেছে কে, বলেন তো দেখি, চাঁদ মূলত দেখতেছে কে, একটু নিজেকে প্রশ্ন করেন গভীরভাবে। চাঁদ, এই যে চাঁদ, চাঁদ দেখতেছে কে, চাঁদ দেখতেছে মূলত শিশুটা, শিশুটা চাঁদ দেখতেছে। কিন্তু সে যে দেখতেছে, এই দেখাচ্ছে কে, এই দেখানোটাতে সাহায্য করতেছে কে, মা সাহায্য করতেছে। কাকে সাহায্য করতেছে, এই শিশুকে সাহায্য করতেছে কি দেখতে, চাঁদ দেখতে। তাহলে দেখেন, কাজটা করতেছে শিশু কিন্তু করাচ্ছে কে, মা করাচ্ছে। তার মানে দেখবেন, যে ক্রিয়ায় করে একজন করায় আর একজন, মানে দুইজন কর্তা থাকে, করে একজন কিন্তু করায় আর একজন, এই যে সহজ ভাষায় যে ক্রিয়ার দুইজন কর্তা থাকে, একজন করায় একজন করে, তাহলে এই ক্রিয়াটার নাম হবে কি, প্রযোজক ক্রিয়া। কি হবে, প্রযোজক ক্রিয়া। যেমন দেখেন, সাপুরে সাপ খেলায়, ভালো করে দেখেন, সাপুরে কি করে, সাপ খেলায়। এখন দেখেন, সাপ যে খেলতেছে বা সাপ যে খেলানো হচ্ছে, আসলে খেলে কে, এই খেলাটা খেলে কে, সাপ নিজেই কিন্তু খেলে। তাহলে খেলাটা খেলতেছে কে, সাপ খেলে। কিন্তু সাপকে খেলাইতেছে কে, পরিচালনা করতেছে কে, এই সাপকে খেলাইতেছে মূলত সাপুরে। তার মানে এখানে দেখেন দুইজন কর্তা না, কর্তা কিন্তু দুইজন, মনে হচ্ছে যে একজন হচ্ছে সাপুরে আর একটা হচ্ছে সাপ, দুইজনেই কিন্তু কাজ করতেছে, কিন্তু মূলত কাজটা করে সাপ, কিন্তু তাকে করায় কে, সাপুরে করায়। তাহলে দেখবেন, যে ক্রিয়াটায় দুইজন কর্তা থাকে, অর্থাৎ একজন কর্তা করে আর একজন কর্তা হচ্ছে করায়, এই ধরনের এই ক্রিয়াটাকে কি বলা হবে, এই ক্রিয়াটার নাম হবে প্রযোজক ক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখব আমরা, এখন যে আলোচনাগুলো আমরা করলাম, সেই আলোচনাগুলো থেকে এখন বেশ কিছু প্রশ্ন আমরা কি করব, অনুশীলন করব। যেমন দেখেন, এখন গোল্লায় যাও, বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে, এখন গোল্লায় যাও,
এই বাক্যে কোন ধরনের ক্রিয়াপদ ব্যবহার হয়েছে? একটু উত্তর করবেন দেখি কমেন্টসে। কোন ধরনের ক্রিয়াটা ব্যবহার করা হয়েছে বলেন তো দেখি। এখন গোল্লায় যাও। এখানে যে ক্রিয়াটি ব্যবহার হয়েছে সেটির নাম হচ্ছে কি? মিশ্র ক্রিয়া। কি ক্রিয়া ব্যবহার হয়েছে? মিশ্র ক্রিয়া। কেন বলেন তো দেখি। এখানে ক্রিয়াটা হলো মূলত হচ্ছে কি? যাও। দেখেন ক্রিয়াটা হচ্ছে কি? যাও। এই যে হ কর যা দে, একটু আগে কিন্তু বলেছিলাম মিশ্র ক্রিয়া। হ কর যা দে ধর মার গাছ আর পা কাট। এখন দেখেন এই যে যা, ক্রিয়াটা হলো যাও, এর মধ্যে দেখেন যা আছে কিনা? যা আছে। তাহলে যেহেতু যা আছে ক্রিয়ার মধ্যে, তাহলে এটার নাম হবে কি? মিশ্র ক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে ক্রিয়ার মধ্যে যদি এইভাবে পান যে হ কর যা দে গাছ আর পা কাট ধর মার, এই শব্দগুলো যদি কোনো ক্রিয়ার মধ্যে ব্যবহার হয় তাহলে সেই ক্রিয়াটার নাম হবে কি? মিশ্র ক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখবো আমরা একটা প্রশ্ন, 13তম বিসিএস এসেছিল। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? অসমাপিকা ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়া ব্যবহার করার কারণে বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় নাই, সেটাকে বলা অসমাপিকা ক্রিয়া। দেখেন এখন ভাত খাচ্ছি। কি খাচ্ছি? ভাত খাচ্ছি। কে খাচ্ছে? আমি তো খাচ্ছি। এখানে উজ্জ আছে কিন্তু অর্থে পরিপূর্ণ প্রকাশ পেয়েছে। আমি ভাত খেয়ে স্কুলে যাব। আমি দুপুরে ভাত খাই। তাড়াতাড়ি ভাত খেয়ে উঠো। এখন দেখেন কোনটা অসমাপিকা ক্রিয়া বলেন তো দেখি। এখানে ক্রিয়া কোনটা? দেখেন আমি ভাত খাচ্ছি, এখানে ক্রিয়া হলো একটা। আমি দুপুরে ভাত খাই, ক্রিয়া একটা। আমি ভাত খেয়ে উঠি, উঠো। দেখেন ভাত খেয়ে উঠো, এখানে একটা দুইটা ক্রিয়া আছে, একটা খেয়ে একটা উঠো। আবার দেখেন আমি ভাত খেয়ে স্কুলে যাব, খেয়ে উঠো, এটা কিন্তু ভালো করে দেখেন এই ক্রিয়া কিন্তু পরপর আছে। খেয়ে উঠো তার মানে এটা কি হবে? অবশ্যই যৌগিক ক্রিয়া হবে। খেয়ে উঠো এটা তো যৌগিক ক্রিয়া। এখানে বলছে অসমাপিকা ক্রিয়া কোনটা। তার মানে দেখেন সাথে একসাথে কিন্তু দুইটা ক্রিয়া আছে, তাহলে একসাথে দুইটা ক্রিয়া হলে এটা নাম হলো যৌগিক ক্রিয়া। এটা কি হয়ে গেল? যৌগিক ক্রিয়া হয়ে গেল। আমি দুপুরে ভাত খাই, খাই একদম ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে, তার মানে এটা সমাপিকা। আমি ভাত খাচ্ছি অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে, আমি ভাত খাচ্ছি। কিন্তু দেখেন আমি ভাত খেয়ে স্কুলে যাব, এখানে দুইটা ক্রিয়া আছে, একটা খেয়ে আর একটা হলো যাব। এই দুইটা কি পাশাপাশি আছে এটার মতো? যেহেতু পাশাপাশি নাই তার মানে এটা যৌগিক ক্রিয়া না। পাশাপাশি থাকলে যৌগিক ক্রিয়া। তাহলে এই তিনটা অপশন কিন্তু অটো চলে গেল। এখন প্রথম যে ক্রিয়াটা আছে এটার নাম হলো অসমাপিকা ক্রিয়া। কারণ আমি ভাত খেয়ে যদি বলেন তাহলে কি অর্থ কি পরিপূর্ণ প্রকাশ পেয়েছে? পায় নাই। পরবর্তীতে যোগ করতেছে যে স্কুলে যাব, তার মানে এই ক্রিয়াটা হলো অসমাপিকা ক্রিয়া। অবশ্যই পরেরটা হবে সমাপিকা ক্রিয়া, এটা হতেই পারে। কিন্তু এখানে যে খেয়ে যে ক্রিয়াটি আছে এটা হলো অসমাপিকা ক্রিয়া ব্যবহার করা হয়েছে এই বাক্যে। এটা সমাপিকা, এটা সমাপিকা, এটা যৌগিক। এখানেও দুইটা ক্রিয়া তবে সেটা পাশাপাশি আছে, আর এখানেও দুইটা ক্রিয়া কিন্তু পাশাপাশি নেই, মাঝখানে আরেকটা শব্দ ঢুকে গেছে। তাহলে এটার নাম হবে কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো শিক্ষার্থীবৃন্দ যারা এতক্ষণ যুক্ত ছিলেন, তাদের যদি যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন হয়, হতে পারে ব্যাংক, বিসিএস 11 থেকে 20তম গ্রেড অথবা প্রাইমারি নিবন্ধন, যে কোনো চাকরির জন্য যে কোনো ধরনের প্রশ্ন আপনারা যদি জানতে চান বা আগ্রহ থাকে, অথবা বিদ্যাবাড়ির চলমান যে কোনো কোর্স সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আপনি এই নম্বরটিতে, এই আমাদের যে হটলাইন নম্বরটি আছে দেয়া এখানে, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এই নম্বরে যোগাযোগ করে আপনি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি.com, এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা পেয়ে যাবেন, যে কোনো ব্যাচের তথ্য সম্পর্কে পেয়ে যাবেন, পাশাপাশি আপডেটের তথ্য এখানে আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি। এই ফেসবুক পেজে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট তথ্যগুলো দেওয়া হয়, কোথায় কোথায় সার্কুলার হচ্ছে, কি কি পড়বেন, কি কোন কোন টপিকগুলো পড়বেন, কোন চাকরির জন্য আসলে কিভাবে প্রস্তুতি নেবেন, হ্যাঁ এই তথ্যগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও এই যে ইউটিউবে যারা যুক্ত আছেন, এই ক্লাসটি যারা দেখতে পারতেছেন, তো আমাদের যে বিদ্যাবাড়ি যে ইউটিউব চ্যানেলটি আছে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। প্রতিনিয়ত আপনাদের জন্য এখান থেকে নিত্য নতুন বেশ কিছু ক্লাস যুক্ত করা হচ্ছে, নানা ধরনের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তো এতক্ষণ যারা সময় দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে যে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে অবশ্যই আপনারা দেখবেন, এবং এখানে আপনাদেরকে যে কৌশলগুলো শেখানো হয়, যে প্রশ্নগুলো পড়ানো হচ্ছে বা দিক নির্দেশনামূলক যে ক্লাসগুলো হচ্ছে অবশ্যই দেখতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।